এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্রপোজ আবার কেন করতে হবে? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই অনেক। প্রকাশ না করেও ভালোবাসা অনুভব করা যায়। অনিম বলে, তোর এসব সাহিত্যিক কথা রাখ, কবে প্রপোজ করছিস বল। ওকে ডান, কালকে। ইয়েস, অবশেষে আমার ইন্ট্রোভার্ট বন্ধু আর ইন্ট্রোভার্ট থাকবে না। তার কথা শুনে সবাই হেসে দেয়। পরের দিন সকালে রুহি স্কুলে যায়। গেট থেকে ঢুকতেই একটা ছোট্ট বাচ্চা এসে রুহির হাতে একটা কাগজ ধরিয়ে দিল। রুহি এটা নিয়ে বাচ্চাটার হাতে ধরে, তারপর পড়তে শুরু করে। ভালোবাসি তোমাকে, এই কথাটা শোনানোর জন্য একটা সুযোগ দাও। আজকে বিকেল 5টায় নদীর তীরে এসো। রুহি চিঠিটা দেখে একটু বিরক্ত হলো। সে একজনকে ভালোবাসে, এখন আবার একে। রুহি কলম বের করে চিঠি উল্টো পিঠে লিখে দেয়, আমি একজনকে ভালোবাসি, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। তারপর সেটা ভাঁজ করে দিয়ে বাচ্চাটাকে দিয়ে দেয় আর বলে, তোমাকে যে দিয়েছে এটা দিয়েছে, তাকে আবার এটা দিয়ে দিও কেমন। বাচ্চাটা মাথা নাড়িয়ে চলে গেল। রুহিও ক্লাসে চলে গেল। কলেজের দেওয়ালে একের পর এক বাড়ি দিচ্ছে সিরহান। বারবার হাতের আর বাহুতে রক ফুলে উঠছে। নিজের রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। অনিমা শুভ্র কি বলবে বুঝতে পারছে না। সিরহানকে এতটা রাখতে কখনো দেখেনি। কেন রুহি, কেন কেন আমার সাথে এমন ছলনা করলে? এতদিন যা যা ছিল তার সবই কি ছিল শুধু অভিনয়? এতটা অভিনয় কিভাবে করতে পারলে? এমন আরও অনেক কিছু বলতে বলতে দেওয়ালে বাড়ি দেয়। তার হাত প্রচুর রক্ত বের হচ্ছে। অনিম দৌড়ে যায়। কি করছিস তুই এসব? পাগল হয়ে গেছিস? এসব কেউ করে? অনিম কোনো মতে সিরহানকে থামায়। সিরহান অনিমকে জড়িয়ে কেঁদে দেয়। এতে ওরা দুজনেই অবাক হয়। তারা বুঝতে পারছে সিরহান রুহিকে নিয়ে অনেকটা সিরিয়াস ছিল। রুহি যে চিঠিতে এমন কিছু লিখে দিবে তা সে বুঝতে পারেনি। তারা তাকে হসপিটালে নিয়ে যায়, হাতে ব্যান্ডেজ করে বাড়িতে পৌঁছে দেয়। সিরহানের এমন অবস্থা দেখে তার মা, কাকি, দাদি পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে। অনিম তাদের বুঝিয়ে বলে ক্লাসের এক ছেলের সাথে মারামারি হয়েছে, তাই এমন হয়েছে, বেশি ঘাবড়ানোর দরকার নেই। তারাও তাই বুঝে মেনে নেয়। এদিকে রুহি বাসায় ফিরে মন খারাপ করে বসে আছে। আজকে একবারের জন্য সিরহানের সাথে দেখা হয়নি। ভাবলো হয়তো সিরহান আজকে কলেজ যায়নি, রাতে তো অবশ্যই আসবে। বারান্দায় চলে আসে ভাবলো সিরহান হয়তো এসেছে, কিন্তু সে হতাশ হয়ে যায়। এভাবেই রাত 12টা পেরিয়ে যায়, সিরহান আসে না। রুহির এবার চোখে পানি আসে। কোনোভাবেই মানতে পারছে না সিরহান আসলো না। বারবার তাকে দেখতে মন চাচ্ছে। এভাবেই চটপট করতে করতে রুহি ঘুমিয়ে পড়ে। সিরহানের এক অবস্থা, সে শুধু রুহির কথা ভাবছে। বারবার রুহিকে দেখতে মন চাচ্ছে। কোনো উপায় না পেয়ে তার ফোন থেকে রুহির ছবি দেখতে লাগলো। রুহির অগোচরে সে অনেক সময় অনেক ছবি তুলেছে, তাই সে যত্ন করে রেখে দিয়েছে। ছবি দেখতে দেখতে সিরহানও ঘুমিয়ে পড়ে। পরপর আরও 7 দিন রুহি সিরহানের পথ চেয়ে থাকে, কিন্তু সিরহানের কোনো দেখা নেই। স্কুলে যাওয়া আসার সময়ও সিরহানের জন্য বারবার চারপাশে তাকায়, কিন্তু তাকে দেখে না। চোখে জল এসে ভিড় করে। তখন কিন্তু মানুষের সামনে কাঁদতে চায় না, তাই আটকে রাখে। বাসায় এসে ঠিকই কাঁদে, তখন আর আটকাতে পারে না। প্রতিদিন বারান্দায় অপেক্ষা করে যদি কোনো সময় সিরহান আসে সেই আশায়, কিন্তু সিরহানের দেখা পায় না। সারিনের সাথে প্রতিদিন দেখা হয়, কথা হয়, কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারে না। যদি সারিন তাকে কোনো কিছুতে সন্দেহ করে, সেই কথা ভেবে রুহির ভেতরে যন্ত্রণা কাউকে দেখাতে পারছে না। আবারও সেই কয়েক মাস আগের মতো হয়ে যাচ্ছে। এভাবে আরও 1 মাস কাটে। রুহি সিরহানের কোনো দেখা পায়নি, না স্কুলে, না রাস্তায়, না বাড়ির সামনে। সিরহানের কোনো বন্ধুদের যে জিজ্ঞেস করবে তাও সে জড়তার জন্য পারছে না। আর অনিমা শুভ্রের কোনো দেখা নেই, তারাও সিরহানের সাথে উধাও হয়ে গেছে মনে হয়। সেটাই রুহি ভাবছে। এদিকে সিরহান সে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। কলেজ, পড়াশোনা আর বাসায় এছাড়া আর যেন কিছুই বুঝে না। আগের থেকে অনেকটা গম্ভীর হয়ে গেছে। কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। বাড়ির সবাই একটু চিন্তিত হয়ে কিছু বললে বলে দেয়, সামনে পরীক্ষা, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি, কেউ আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। ব্যাস, সবার মুখের কথা বন্ধ হয়ে যায়। লেখাপড়ার সামনে কিছুই না। সিরহান এমন একটা ভাব করে ব্যাচের সব থেকে সুদর্শন ছেলে সে। বিভিন্ন মেয়ে প্রতিনিয়ত কল, টেক্সট এসব আসতেই থাকে, তাদের কেউ পাত্তা দেয় না।
এরই মাঝে উপস্থিত হয় সিরহানের খালা মুক্তা আহমেদ ও তার মেয়ে মৃদুলা, যারা বিদেশে থাকে। মৃদুলা এবার একাদশ শ্রেণীতে পড়ে। যেহেতু বিদেশে বড়, তাই তাদের মতো স্বভাব, একেবারে গায়ে পড়া স্বভাবে। কথায় কথায় সিরহানের গায়ে ঢলে পড়ে। সিরহান তো এক দুচোখেও দেখতে পায় না, শুধু তার মায়ের জন্য কিছু বলে না। একদিন মৃদুলা মাহমুদ খানমের কাছে আবদার করলো, আন্টি প্লিজ সিরহানকে বলো না আমাকে নিয়ে বাইরে ঘুরে আসতে। ও তো এখন পড়ায় বিজি আছে, পরে যাস মা। না আন্টি, এখনই। তারপর বাধ্য হয়ে মাহমুদা খানম সিরহানকে ওকে ঘুরতে নিতে বলে। সিরহান সাথে সাথে বলে দেয়, তুমি তো জানো মা, আমার পড়াশোনায় কত বিজি আমি। আর তাছাড়া ওকে আমার একদম পছন্দ না, ও শুধু গায়ে পড়ার স্বভাবের। এসব আমার একদম ভালো লাগে না। নিয়ে যা না বাবা, আর তো কয়েকটা দিন পর ও চলেই যাবে। মাহমুদা খানমের আরও রিকোয়েস্ট। সিরহান না করে পারল না, বাহিরে যেতে রাজি হলো। রেডি হয়ে নিচে আসছে বলল। মাহমুদা খানম ও মৃদুলাকে বলতে গেল। মৃদুলা তো শুনে লাফাতে লাফাতে রেডি হতে গেল। একেবারে বিদেশিদের মতো ক্রপ টপ আর জিন্স পরে বের হলো। সিরহানের দেখেই মাথা গরম হয়ে গেল। এক ঝাড়ি দিয়ে বলল, এসব কি পরেছো তুমি? ভালো পোশাক পরতে জানো না? পারলে সালোয়ার কামিজ পরে এসো, নয়তো আমার সাথে যাওয়ার দরকার নেই। এটা তোমার বিদেশ না। সিরহানের কথা শুনে মৃদুলা একটু ভয় পেল। সে তো চেয়েছিল সিরহানকে একটু আকর্ষিত করতে, উল্টো আবার ঝাড়ি খেলো। মাহমুদা খানম পরিস্থিতি সামলাতে মৃদুলাকে বলল, যা তোমার সালোয়ার কামিজ পরে আয়। মৃদুলাও মাথা নাড়িয়ে চলে গেল। সারথি পাশেই ছিল। মাহমুদা খানম একটু সরে যেতে বলে, একদম ঠিক করেছো দাদাভাই, অসভ্য মহিলা একটা। সিরহান সারথিকে বলে, বড়দের এসব বলে না, যা তুই ঘরে যা। ওকে, আমার জন্য ফুচকা আর চকলেট আনবে কেমন? আচ্ছা, আনবো। এরপর সিরহানকে বাই বলে চলে গেল। মৃদুলাও আসলো একটা সালোয়ার কামিজ পরে। ওড়না আবার কাঁধে ঝুলিয়ে রেখেছে, চুলগুলো খোলা দিয়ে। মুখে এক মেকআপ, যে কোনো ছেলে এই মুহূর্তে দেখলে হুঁশ হারাবে। কিন্তু সিরহানের তাতে কোনো হেলদো নেই। তার তো এতেই মাথা গরম হয়ে আছে। ভালো পোশাক পরতে বলেছে, তাই বলে এভাবে আসবে? বুঝলো একে কিছু বলে লাভ হবে না। কিছু না বলে ইশারায় আসতে বলে ফোন টিপতে টিপতে বেরিয়ে গেল। মৃদুলা তার থেকে ভালো কমপ্লিমেন্টের আশা করছিল, কিন্তু তা না পেয়ে আশাহত হয়ে চলে গেল। স্কুলের সামনে হচ্ছে পার্ক, তারপরে হচ্ছে নদী। নদীর পাশে সরু পিচের রাস্তা, তার এক পাশে হচ্ছে ইট সিমেন্টের বেঞ্চ। সেখানে বসে মানুষ আড্ডা দেয়, নিজেদের সময় কাটায়। বয়স্করা আবার বিকেলে হাঁটে। সিরহানরা ঠিক করলো আগে পার্কের দিকে যাবে, তাই স্কুলের রোড দিয়ে যাওয়া শুরু করলো। স্কুল ছুটি হয়েছে কিছুক্ষণ আগে। ছেলেমেয়ে রাস্তা দিয়ে একটু একটু কমতে শুরু করেছে। ওদের যে দেখছে সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সিরহানের তাতে কোনো হেলদোল নেই, সে ফোন চালাতে ব্যস্ত। মৃদুলা তার বাহু নিজের হাতের ভেতরে নিয়ে পেঁচিয়ে আছে। অনেকদিন পর সিরহানকে দেখে রুহির পা থমকে গেল। সারিন রুহির দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল মৃদুলা আর সিরহান একসাথে আসছে। সারিন ওদের এভাবে দেখে একটু অবাক হলো, কারণ সারিন জানে সিরহান মৃদুলাকে চোখেও দেখতে পারে না। সারিন আর রুহি তাদের কাছে যায়। দাদা ভাই, তোমরা কোথায় যাচ্ছ? সিরহান প্রথমে ওদের খেয়াল করেনি, পরে তাকিয়ে প্রথমে রুহির দিকে চোখ গেল। রুহি কেমন করে তাদের দিকে তাকিয়ে আছে। সিরহান রুহিকে দেখানোর জন্য মৃদুলার হাত আরও পেঁচিয়ে ধরল। মৃদুলা একটু অবাক হলেও খুব খুশি হয়। সে তো আহ্লাদে গদগদ হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু ঘুরতে যাচ্ছি, তুই বাড়ি যা, আমরা একটু নিজেদের মতো ঘুরবো। মৃদুলার এমন কথা বলাতে সারিন ভ্রু কুঁচকে ওদের দিকে তাকায়। রুহি নিচের দিকে তাকিয়ে আছে, তার চোখে পানি টলমল করছে। সে তো সিরহান বা সারিন কাউকেই দেখাতে চায় না। সারিন একটু বিরক্ত হয়ে বলে, আমার তোমাদের সাথে যাওয়ার কোনো ইচ্ছাও নেই, বুঝেছো? তারপর রুহিকে টান দিয়ে নিয়ে হনহন করে চলে যায়। রুহির পা যেন চলছে না, পুরো শরীর যেন অবশ্যই আসছে। সে কিছুতেই সিরহানকে অন্য কারোর সাথে সহ্য করতে পারেনি। বুকের বাঁ পাশে চিনচির ব্যথা শুরু হয়েছে। সারিন সামনে হাঁটে আর রুহিকে টানতে থাকে। রুহির হাত পা যেন এক পা আগায়, দু পা পেছয়। সারিন একটু হেঁটে থেমে যায়, রুহির দিকে পেছনে তাকায়, চোখ ছোট ছোট করে বলে, কি হয়েছে তোর? রুহি এবার সারিনের দিকে তাকালো। রুহি পুরো মুখ একেবারে লাল হয়ে আছে, একটু ছুঁয়ে দিলে যেন রক্ত বের হবে। চোখ দুটোতে কোনো রকমের পানি আটকে আছে, পলক পড়লেই যেন গড়িয়ে পড়বে। সারিন রুহির গালে হাত দিয়ে,
এই রুহি, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? এতক্ষণ তো ঠিকই ছিল। রুহি শাইনের হাত ছেড়ে দুপা সামনে হেঁটে চোখ মুছে নেয়, তারপর আবার সাইনের দিকে তাকিয়ে বলল, চোখে কিছু একটা পড়েছিল, খুব জ্বালা করছিল, তাই এমন দেখছিলাম। তুই ঠিক আছিস তো রুহি? ধুর, আমার কি হবে, চল না বাসায় যাই। এর মধ্যে তন্ময় তাদের মাঝে আসলো। এতদিনে সিরহান আর রুহির হাবভাব থেকে সে যা বুঝে নিয়েছে, কিন্তু সিরহান মৃদুলার সাথে দেখে তার সব গোলমেলে হয়ে গেল। তাই ওদের কাছে দৌড়ে আসে। রুহির দিকে তাকিয়ে বুঝে রুহি কষ্ট পেয়েছে, কিন্তু ওদের দুজনের একজনকেও কিছু বলে না, শুধু সারিনকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা কে রে? সিরহান ভাইয়ের সাথে দেখলাম। আমার খালাতো বোন ইউকে থেকে এসেছে, গায়ে পড়া স্বভাবের, তাই তো ভাই ওকে দেখতে পারে না। ও, আমি ভেবেছিলাম জিএফ হবে হয়তো। ওয়াক্থু, ওই মেয়েকে ভাই বানাবে জিএফ? দাদা ভাইয়ের চয়েস এত খারাপ না? শাইনের কথা শুনে রুহি মনে মনে বলে, তাই যেন হয় মাবুদ, ওই মেয়েটাকে যেন উনি কোনোদিন নিজের করে না নেয়। ওকে ওনার জন্য পারফেক্ট লাগে না। উনি তো ভালো কাউকে ডিজার্ভ করে, ওকে তো দেখলেই ধোঁকাবাজ মনে হয়। আবার তন্ময়ের কথা শুনে তার ভাবনা শেষ হয়। দেখে তো মনে হয় বিয়ে করা বউ এমন করছে মেয়েটা। ওনার সাথে কি সিরহান ভাইয়ের বিয়ে দেবে নাকি? নয়তো সিরহান ভাইও যেমন মানুষ, ওকেও তো লাই দিত। বলেই রুহির দিকে তাকায়। রুহি ওর কথা শুনে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে অন্য পাশে ফিরে। তখন শারিন বলে, ভাই যদি ওকে বিয়ে করে তো আমি ভাইয়ের সাথে সব সম্পর্ক শেষ করে বাড়ি থেকে চলে যাব, বুঝেছিস? বলে রাগে হরহন করতে করতে চলে গেল। রুহি এবার তন্ময়ের দিকে তাকিয়ে বলল, কি দরকার ছিল ওকে রাগিয়ে দেওয়ার? দেখলি কি হলো? তন্ময় উত্তর না দিয়ে তন্ময়ের সরাসরি প্রশ্ন, ভালোবাসিস সিরহান ভাইকে? ওর কথা শুনে রুহি একটু ঘাবড়ে গেল। মেকি রাগ দেখিয়ে বলল, কি সব আবোল তাবোল বলছিস তুই? উনি শারিনের ভাই, ভুলে গেছিস? আর যেন এসব না শুনি। বলেই এক সেকেন্ড না দাঁড়িয়ে জোর পায়ে হেঁটে গেল। তন্ময় যা বুঝার বুঝে মুখ দিয়ে সিস বাজাতে বাজাতে ওর পিছু পিছু গেল। রুহি বাড়িতে আসলো। মুনমুন খান ড্রয়িং রুমে বসেছিল। ওকে দেখে বলে, চেঞ্জ করে নিচে এসো, খেতে দিচ্ছি। মুনমুন খানও খেয়াল লক্ষ্য করলো আজকে রুহিকে একটু কেমন লাগছে। ভাবলো স্কুলে পড়ার চাপ। রুহি রুমে এসে দরজা বন্ধ করে ব্যাগটা বিছানার উপর রেখে ফ্লোরে বসে পড়ল। চোখ বন্ধ করলেই শুধু সিরহান আর মৃদুলার একসাথে হাত ধরে থাকাটা চোখে ভেসে ওঠে। তখনই মুনমুন খান এসে দরজায় ধাক্কায় বলে, আর কতক্ষণ লাগবে তোমার? খেতে এসো। একটু রেস্ট নিচ্ছি, আমি গোসল করে খাবো, অনেক ঘেমে আছি। তুমি চলে যাও। আচ্ছা, তাড়াতাড়ি এসো। তিনি চলে যেতে রুহি ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ঝর্ণা ছেড়ে তার নিচে দাঁড়িয়ে থাকে। চোখের পানি আর ঝর্ণার পানি মিলে এক হয়ে যায়। কোনটা যে কি বোঝা মুশকিল। তার মাথায় তন্ময়ের বলা কথা ঘুরতে থাকে। যদি সত্যি সত্যি ওদের সম্পর্ক হয় তাহলে সে তো পাগল হয়ে যাবে। এমন আরও আকাশ পাতাল ভেবে কোনো মতে গোসল করে বেরিয়ে যায়। এরপর নিজেকে ঠিক করে নিচে খেতে চলে গেল, যেন মুনমুন খান কিছু বুঝতে পারে না। নিচে গিয়ে কাউকে কিছু না বলে খেতে বসলো। এভাবে দিনের পর দিন যায়। রুহি আর সিরহান কেউ কারোর সাথে কথা বলে না, এমনকি খুব একটা দেখাও হয় না। মাঝে মাঝে হলে অন্যদিকে তাকিয়ে চলে যায়। রুহিও ক্লাস 10-এ ওঠে। সিরহানের HSC পরীক্ষাও সামনে। এর মধ্যে একদিন মাহমুদা খানম ও মুক্তা আহমেদের কথা সারিন শুনতে পায়। দেখো, তোকে আমি আগেই বলেছি আমার মৃদুলার সাথে তোর ছেলের বিয়ে দিয়েই ছাড়বো। মৃদুলা তো সিরহানকে ছাড়া কিছু বোঝে না। দুটোতেই খুব ভালো থাকবে দেখিস। কিন্তু সিরহান কি মানবে? আরে তোর ছেলে তুই বলতেই মানবে। কিন্তু আমি মানি না। শাইনের কথা শুনে তারা দুজন পিছন ঘুরলেই তাকে দেখতে পায়। মাহমুদা একটু ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার না স্কুল আছে? বড়দের কথা আরিফেদের শুনতে নেই, জানো না বেয়াদব মেয়ে? তুমি দাদা ভাইয়ের সাথে তার ইচ্ছার বিরুদ্ধে মৃদুলা আপুর সাথে বিয়ে দিতে পারো না। তুমি খুব ভালো করেই জানো যে মৃদুলা আপুকে পছন্দ করে না। মুক্তা আহমেদ অবস্থা বেগাতিক দেখে সাইনকে বলা শুরু করে, আরে তুই তো বাচ্চা মেয়ে, তুই এসবের কিছু বুঝিস না। যা স্কুলে যা। আমি তোমাকে বলে দিচ্ছি মা, এই কাজটা করার জন্য যদি তোমরা ভাবো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোমাদের সাথে সব সম্পর্ক শেষ করে দেব।
মাহমুদা সারিনকে জোরে একটা থাপ্পড় দিল, বলে, বেশি বার বাড়ছো তুমি, বড়দের মুখের ওপর কথা বলো। যাও স্কুলে যাও। সারিন কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। স্কুলে গিয়েও মুখটা গম্ভীর করে বসে আছে। রুহি আর তন্ময় বুঝলো কিছু একটা হয়েছে। রুহি নিজেই সাহস করে সারিনকে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। মা আন্টির সাথে মিলে মৃদুলার দাদা ভাইয়ের বিয়ে ঠিক করছে। ওরা বড় হলে ওদের বিয়ে দিবে। এটা আমি বেঁচে থাকতে কোনোদিন হতে দিব না। সাইনের কথা শুনে রুহির হাত পা ঠান্ডা হয়ে গেল। রুহির পুরো শরীর একেবারে অবশ হয়ে আসছে। তন্ময় ওর দিকে তাকিয়ে ছোট ছোট চোখ করে বলে, তুই ঠিক আছিস? পানি খাবি? আরে না, আমার আবার কি হবে, চল বসে পড়ি, স্যার আসবে। রুহি ওদের সাথে কিছু না বলে বসে পড়ল। মনের ভিতরে যে ঝড় বয়ে যাচ্ছে তা শুধু সেই জানে, কিন্তু বেশি চুপচাপ স্বভাবের হওয়ায় কাউকে কিচ্ছু বুঝতে দিল না। ক্লাস শেষ করে চুপচাপ বাসায় চলে গেল। রুমে ঢুকে রুহি ব্যাগটা রেখে অঝরে কান্না শুরু করলো। কোনোভাবেই নিজেকে সামলাতে পারবে না। পরে আবার নিজেকে শাসালো, কেউ কারোর জন্য থাকে না, দিন শেষে সবাই একা। ভেবে নিল আজকের পর থেকে আর কারো কথা ভাববে না। সামনে তার এসএসসি পরীক্ষা, তাই সে দিকেই ফোকাস করবে। সে নিজেকে পুরোপুরি সবার থেকে আলাদা করে নিবে। তারপর গোসল সেরে খেতে চলে গেল। এরপর জীবন একভাবে চলতে থাকে। সিরহানেরও বোর্ড পরীক্ষার সামনে, তাই সে পুরো ব্যস্ত। এভাবে দিন কেটে যায়। দুজনের মধ্যে দূরত্ব আকাশ সম। কেউ কারোর সাথে কথা বলে না। সিরহানের পরীক্ষা শেষ হলে পাবলিকে পড়বে না বলে ঠিক করেছে, তাই সুযোগ মতো নর্থ সাউথে ভর্তি হলো। ওদিকে রুহিরও পরীক্ষা শেষ করে কলেজে ভর্তি হলো। প্রথম ক্লাসেই দেখা হয় রিনির সাথে। প্রথম দেখায় দুজনের খুব হলো। 2 বছর ওদের 3 জনের সাথে রিনির খুব ভালো সময় কাটলো। দেখতে দেখতে ওদেরও এইচএসসি পরীক্ষা শেষ হলো আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। এর মধ্যে সিরহান রাজনৈতিক কারণে ভার্সিটিতে খুবই পরিচিত মুখ হয়ে উঠল। হঠাৎই রিনির ধাক্কায় রুহির ভাবনা সুতো ছিল। রিনি তো রেগে আগুন হয়ে আছে। রুহি ওর দিকে তাকিয়ে একটা বোকা বোকা হাসি দিল। রিনিকে শান্ত করার জন্য বলল, কিরে এখানে কি, তোদের ওদিকে কি হলো? থাপ্পড় খাবি একদম। বলছিলি তুই ওখানে যাবি, তাহলে গেলি না কেন? কোন ভাবনায় ছিলি এখানে? বিশ্বাস কর, আমি এখনই যেতাম। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। স্বপ্নে যেতি তুই। এভাবে বলছিস কেন? কত মানুষ ওখানে, আমার কেমন যেন লাগে, তাই একটু দেরি করতে চেয়েছি। তাই বলে এত দেরি যে অনুষ্ঠানই শেষ? রুহি জিব্বায় একটা কামড় দিয়ে বলে, আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর না। হয়েছে, আর দরকার নেই। রেডি থাক, মেহেদি দিতে হবে। আমি দিব না, আমার দাদির দাদি এসে দেবে। এভাবে কেন বলছিস? আচ্ছা রেডি হয়ে আয় তাড়াতাড়ি। তারপর রিনি চলে গেল। হলুদ গায়ে থাকার কারণে একেবারে গোসল করে এলো। তারপর রুহি তাকে মেহেদি দিতে শুরু করলো। রুহির এই একটা গুণ ভালোই আছে, সে খুব ভালো মেহেদি দিতে পারে। বিয়ের আগে সব সময় মেহেদি দিয়ে রাখতো, তাই ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা নিয়ে খুব সুনাম আছে। সাইনও মজার ছলে আগে বলতো, যখন আমার বিয়ে হবে তখন তুই মেহেদি দিয়ে দিবি। রুহি তখন হেসে উড়িয়ে দিত, কিন্তু এখন মনে পড়লে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই আসে না। ওদের কথা বলতে বলতে অনেক সময় পরে মেহেদি দেওয়া শেষ হয়। রুহি রিনির হাতে তালুতে খুব সুন্দর করে ইমরানের নাম লিখে দেয়। এটা কি করলি তুই? ওনার নাম কেন লিখলি? লিখতে হয়, এখন চুপচাপ ঘুমা। তারপর দুজন ঘুমিয়ে পড়ল। সকালে রিনির মা দুজনকে ডাক দিতেই উঠে পড়ল। রিনি উঠে দেখলো হাতে খুব গাঢ় রং হয়েছে। নিচে মনে মনে মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রুহিকে বলল, আজকে মেবি জিজু আসবে, তুই কি করবি? কি? উনি আসবে আর তুই এখন বলছিস? আগে কেন বলিসনি? মনে ছিল না। এটা কেমন কথা? এখন আমি কি করব? আচ্ছা, ওনার আশা তো কোনোভাবে আটকানো যাবে না, আমাদেরই কিছু করতে হবে। তুই রেডি হতে যা, আমি কোনো ব্যবস্থা করে নিব। রিনিকে ইমরানের কাজিনরা খুব সুন্দর করে সাজিয়ে দিল। দুপুরে নামাজের পর ইমরানের রিনিদের বাড়িতে প্রবেশ করলো। সাথে সিরহান আর সিয়ামও ছিল। সবাই তাদের আপ্যায়নে ব্যস্ত। রিনি রুহির খোঁজ করলে সে এমনভাবে সামনে আসে যে রিনি তাকে চিনতেই পারছিল না। পুরো শরীর কালো বোরখা আর হাতে মোজা, পা মোজা দিয়ে ঢাকা, চোখটাও ঢাকা। কিরে, তুই এমন পোশাকে কেন আসলি? তো কি করব বল, বিয়ে বাড়িতে তার সাথে আমার তো দেখা হতেই পারে। তাই বলে এভাবে?
কিছু হবে না, চল তো। হ্যাঁ। তারপর কয়েকটা মেয়ে আসলো এবং ওরাও চলে গেল। বাইরে যেতেই রুহি প্রথমে চোখ পড়ল সিরহানের উপর। অনেকদিন পর দেখে শ্বাস প্রশ্বাস একটু জোরেই ওঠানামা করতে লাগলো। নিজের হাত পা কাঁপছে এমন অবস্থা। রিনির হাত ধরে থাকায় সে বুঝলো ব্যাপারটা, তাই রুহিকে বলল, কি করছিস তুই? প্লিজ নর্মাল থাক, জিজু তো বুঝে যাবে। হ্যাঁ, আমি নিজেকে ঠিক রাখার চেষ্টা করছি। প্লিজ তুই ওদের সাথে যা, আমি তো পেছনে আছি। না, তুই আমার সাথেই থাকবি। রুহিকেও তাই রিনির কথা মতো ওর সাথে থাকতে হলো। রিনি আর ইমরানের সামনাসামনি বসানো হলো। সামনে একটা পাতলা কাপড়ের পর্দা দিয়ে রেখেছে। এপাশ থেকে ওপাশে সবই বোঝা যাচ্ছে। রুহির অবাধ্য চোখগুলো সিরহানের উপর গিয়েই থেমে যাচ্ছে, কিন্তু সিরহান বুঝতে পারছে না তার দিকে যে কেউ গভীরভাবে তাকিয়ে আছে। এইটুকু সময়ের মধ্যে রুহি আবিষ্কার করলো সিরহান আগের থেকে একটু রোগা হয়ে গেছে। চুলগুলো কেমন অমসৃণ, আগে সুন্দর সেট করা থাকতো, কেমন উদাস হয়ে আছে। রুহির কাছে এক্ষুনি আগের থেকে বেশি হ্যান্ডসাম লাগছে। সেও মন ভরে সিরহানকে দেখে রাখছে। আবার কবে দেখা হয় তা তো জানা নেই, আদৌ দেখা হয় কি না তাও জানা নেই। রুহির এখন ইচ্ছেই হচ্ছে দৌড়ে গিয়ে সিরহানকে জড়িয়ে ধরতে, কিন্তু নিজেকে সামলালো। রিনি আর ইমরানের বিয়েটা ভালোভাবেই হয়ে গেল। রিনিকে নিয়ে তারা তাদের বাড়ি চলে গেল। যদিও কিছুই অত ইজি ছিল না। রিনি ছোটবেলা থেকেই তার মাকেই পাশে পেয়েছে, তাই তাদের জন্য এ বিদায় বিশেষ সুখকর ছিল না। কিন্তু তারপরেও নিয়ম করে চলে যেতে হবে। সিনহানরাও চলে গেল। এরপর 2 দিন পর রিনি আর ইমরানের বৌভাতের অনুষ্ঠান করা হয়। দুই পরিবারের সব নিয়ম কানুন শেষ হতে হতে রুহির ইউএসের যাওয়ার ডেট পড়ে যায়। 1 সপ্তাহ পর কালকেই রুহির ফ্লাইট। তার সাথে ঢাকা অবধি রিনি আর ইমরান যাবে। রুহি সব কিছু গোছানো শেষ। বিকেলেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। পরের দিন বিকাল 3টায় রুহির ফ্লাইট। তারা সেই অনুযায়ী এয়ারপোর্টে আসলো। ভিতরে ঢুকতে যাবে, একটা হাত এসে রুহিকে পেছন থেকে টেনে ধরলো। পিছনের দিকে তাকিয়ে রুহির পায়ের তলা থেকে মাটি সরে যায়। কতদিন লুকিয়ে থাকবে তুমি আমার থেকে? জিজু আপনি? সিরহান রিনির কথায় একটা হাসলো, তারপর আবার রুহির দিকে তাকালো, বলল, কি হলো বলো? আমার হাত ছেড়ে দিন। আর যদি না দেই? তাহলে আমাকে ছাড়তে হবে। বাড়ি চলো রুহি। কার বাড়ি যাব? তোমার শ্বশুর বাড়ি। সেটা আমি ছেড়ে এসেছি, যাওয়ার আর কোনো রাস্তা নেই। তখন সিরহান রুহির সামনে হাঁটু ভেঙে বসে পড়ে, হাত দুটো ধরে বলে, প্লিজ রুহি, আমার বেবিকে আমার থেকে আলাদা করো না। সিরহানের কথায় রুহি চমকে যায়। আপনি কি করে জানলেন? আমার বেবির কথা আমি জানবো না? ও, বেবিকে নিজের করে পাবেন এজন্য আমাকে নিতে এসেছেন, তাই না? আমার প্রতি আপনার কোনো ফিলিংস নেই। তুমি নিজেও জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। জানতেও চাই না। প্লিজ আমাকে যেতে দিন। আমার সামনে কোনো কিছুতে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না, এটা আপনার জন্য ভালো হবে না। আর আপনাকে তো আমি মৃদুলা আপুর জন্য রেখে এসেছি। এতদিনে হয়তো বিয়েও করেছেন, ঘরে বউ থাকতে বাহিরের মেয়েদের দিকে তাকান কেন? তুমি আমার বউ, আর কেউ না। আমি মানি না, প্লিজ চলে যান। না, আমি তোমাকে কোথাও যেতে দিত বলে রুহির হাত ধরে হাঁটা শুরু করলো। রুহি তাকে টান দিয়ে ঠাস করে গালে থাপ্পড় দিয়ে দিল। উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। কেউ বুঝতে পারেনি রুহি এমন একটা কাজ করবে। প্লিজ লিভ মি, আমাকে প্লিজ নিজের মতো বাঁচতে দিন। আমি আর এত কিছু সহ্য করতে পারছি না। আমিও মানুষ একটা, আমারও কিছু স্বপ্ন আছে, কিন্তু সে সব ভুলে গিয়ে আমি আপনার সাথে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তা হতে দিলেন না। এখন আমি নিজের মতো আছি, তাতেও আপনাদের সমস্যা। আমি কি মানুষ নই নাকি? রুহি, তুমি আমাকে ভুল বুঝলে। আমি মোটেও ভুল বুঝছি না আপনাকে। বলে লাগেজ হাতে নিয়ে ভিতরের দিকে যাওয়া শুরু করলো। সিরহান কেমন দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। 2 পায়ে হেঁটে রুহি আবার পিছনে তাকিয়ে বলল, আমার চাচু আপনাকে আর আপনার মাকে ঠকায়নি। সে এখনো আপনাদের অপেক্ষায় আছে। খান বাড়ির পেছনে ছোট্ট এক ঘরের শিকল দিয়ে বাঁধা আছে, পারলে একবার তাকে দেখে আসবেন। 5 বছর পর। দাদা ভাই আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবে। কেন? জিহানের বার্থডে, তাই। ওকে দেখছি পারি কিনা। তারপর সিরহান ফোনটা কেটে দিল। পুপি, বলো না চাচু কি বলেছে? আসবে বাবা। কিন্তু এখন? এসে যাবে। এখন প্লিজ খেয়ে রেডি হয়ে নাও। না না চাচু, আসলে না, আমি খাবো না। এমন করে না জিহান।
তখন জুহি জিহানের জন্য খাবার নিয়ে আসলো। জিহানকে একটু বকা দিতেই চোখ ভর্তি পানি নিয়ে সারিনের পাশে চুপ করে বসে থাকলো। দাদা ভাইয়ের আশকারায় ও এত বাদর হয়েছে? এভাবে বলো না জুহি, দাদা ভাইয়েরও তো ওর মতো একটা বাচ্চা আছে, কিন্তু তাকে একবার না দেখতে পেল না ছুতে পেল। সে জিহানের মধ্যে তার বেবিকে খোঁজে। রুহি যে এত বড় শাস্তি দিবে তা বুঝতে পারিনি, না হলে আমি ওকে ওই দিন এয়ারপোর্টে গিয়ে যাওয়ার জন্য বাধা দিতাম। কি বলবে বলো? আপনি যাওয়ার পর দাদা ভাই একেবারে শেষ হয়ে গেছে। সারাদিন কারোর সাথে কথা বলে না, বাড়িতে 3 বেলা ঠিক মতো খায় না, অনেক রাত করে বাড়ি ফেরে। এভাবে কি জীবন চলে বলো? যদি পারতাম তাহলে আপনি হাতে পায়ে পড়ে হলেও আবারও ওদের জীবন সাজিয়ে দিতাম। দাদা ভাইয়ের কষ্ট আর সহ্য হচ্ছে না। সারাদিন নিজে বিজি রাখার জন্য ননস্টপ বাইরে কাজ করে যাচ্ছে। মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করলো, সাথে আবার মেয়ের। এভাবে করতে করতে সে একটা যন্ত্রমানবে পরিণত হচ্ছে। তা কি সে বোঝে না? কি বলবো, মাথায় আসছে না। একমাত্র রুহি তাকে স্বাভাবিক জীবনে আনতে পারে, কিন্তু তাকে কিভাবে ফিরাবো? আচ্ছা, আমরা যদি ইউএস গিয়ে আপনি নিয়ে আসি, হাতে পায়ে ধরে হলেও আনবো। ওর আত্মসম্মান খুব বেশি জুহি, আমরা কিছুই করতে পারবো না। একবার চেষ্টা তো করি। আচ্ছা, তোমার সাথে তো তন্ময় ভাইয়ের কথা হয়, তাকে প্লিজ বলো না। রুহি তন্ময়ের বাসা থেকে চলে গেছে, ওদের ওখানে আর থাকে না। আর তার রিচার্জের কি হলো? রিসার্চে সফল। আমেরিকায় অনেক পরিচিত এখন রুহি। বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন তার আনাগোনা। বিভিন্ন ইউনিভার্সিটি নাকি তাকে তাদের প্রফেসর হিসেবে নিতে চায়। এত বিলাসিতা ছেড়ে আপনি কি দেশের দিকে তাকাবে? তুমি এখনো রুহিকে চিনতে পারোনি? ও আসবে, আমার বিশ্বাস আসবে। দাদা ভাইয়ের টানে হলেও আসবে। তাই যেন হয়। কথায় কথায় জুহির জিহানকে খাওয়ানো শেষ হলো। সন্ধ্যায় বাসায় পার্টি আছে। এরই মধ্যে শুভ্র এসে উপস্থিত হলো। হাতে জিহানের জন্য অনেক কিছু এনেছে। জিহান দৌড়ে তার কাছে গেল। আঙ্কেল, এতক্ষণ কোথায় ছিলে? তুমি আমার কথা ভুলেই গেছো। না বাবা, এই দেখো তোমার জন্য কি কি এনেছি। ওকে। জিহান সব কিছু নিয়ে দেখতে লাগলো। ভাবিজি, একটু চা হলে ভালো হতো, যদি খালাকে একটু বলে দিতেন। আমি আনছি, ভাইকে বলার দরকার নেই। তারপর জুহি কিচেনে চলে গেল। শুভ্র সারিনকে কোলে করে হাঁটা দিল। আরে কি করছেন? পড়ে যাবো তো। আমি থাকতে তোমাদের কিছু হবে না বেবি। আমি বেবি না। মুখ গোমরা করে বলায় শুভ্রের হাসি পেল। ওকে, এখানে চুপ করে বসো। আমার বাবারও একটু কষ্ট হলে তোমার খবর আসে। আচ্ছা শুনুন না, দাদা ভাইকে বাড়িতে তাড়াতাড়ি আসতে বলুন। আমি এতদিন পর আসলাম, তাও তার দেখা পেলাম না। শুভ্র একটা শ্বাস ছেড়ে বলে, আসবে কি বলে ফ্রেশ হতে চলে গেল। সারিনও ভাবনায় পড়ল, তাদের হঠাৎ বিয়ে নিয়ে। সিরহান একদিন হঠাৎ করে বলে, 3 দিন পর তোর আর শুভ্রের বিয়ে? কি বলছো এইসব? আমি যা বলছি তাই। আমি বাবা মায়ের সাথে কথা বলছি, তারাও মত দিয়েছে। তারপর আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তারপর ওদের বিয়ে হলো। এখন দুজনেই একটা হ্যাপি কাপল। এর মধ্যে জুহি চা রুমে নিয়ে চলে এলো। শুভ্র ফ্রেশ হয়ে এসে দেখলো। চলো, কি ভাবছো? কিছু না। আচ্ছা তুমি চাটা খেয়ে নাও, পরে আবার যেতে হবে। শুভ্র কিছু না বলে ওর কাছে এসে বসে, হাতের উপর হাত রেখে বলে, কি হয়েছে? তুমি এত টেনশনে কেন করো? তুমি টেনশন করলে বেবির উপর চাপ পড়বে। সারে কেন বসছো না? সারিন কেঁদে দিল। শুভ্রর হাত ধরে বলে, ভাইয়ের জীবনটা কেমন হয়ে গেছে, দুজনে দুদিকে আছে। ওদের বেবিটা কেমন আছে, কত বড় হয়েছে তাও জানেন না। একটু ভুল বোঝাবুঝি সব শেষ করে দিল। আমরা সবাই জীবনে এগিয়ে গেছি, কিন্তু দেখো দাদা ভাই এখনো কেমন আছে। কারোর সাথে কথা বলে না, হাসে না, ঠিকমতো খায় না, ঘুমায় না। জিহান ছাড়া কারোর সাথে বেশি কথা বলে না। তুমি বোঝো না, ওদের বেবিটা থাকলে ভাই কত হাসি খুশি থাকতো। শুভ্রর বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সারিনের হাত ধরে বলে, আমার ওপর বিশ্বাস রাখো সারেন, আমি কথা দিচ্ছি ওদের আমি এক করে দিব। প্লিজ শুভ্র, ওদের এক করে দাও। আমার এই কথাটা প্লিজ রাখো। আমি জানি রুহিও কষ্টে আছে, ও তো ভাইকে অনেক ভালোবাসে। মাম্মা, আমি এই পচা খাবার খাই।
আমি এত কষ্ট করে রান্না করলাম মা, একটু খেয়ে নাও প্লিজ সোনা মা। স্নিগ্ধা চোখ ছোট ছোট করে বলে, তুমি শুধু ইমোশনাল কথা বলো কেন? ইমোশনাল মা? ওই একই। আচ্ছা এই খাবারটুকু আগে শেষ করো, তাহলে তোমাকে কুনাফা চকলেট বানিয়ে দিব। মিথ্যে কথা বলে না মাম্মাম, এতে আল্লাহ রাগ হয়। রুহি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল, মনে মনে বলল, পুরোই বাপের মতো পল্টিবাজ। তুমি কি মনে মনে আমাকে কিছু বলছো মাম্মাম? রুহি চোখ ছোট করে ওর দিকে তাকালো, আবার মেজাজকে ঠিক বলল, আমার কাজে যেতে হবে মা। ওকে দাও, খাচ্ছি, কিন্তু এই কিন্তুই শেষ মনে থাকে যেন। ওকে। রুহির মাঝে মাঝে মনে হয় স্নিগ্ধা ওর মেয়ে নাও, ও স্নিগ্ধার মেয়ে। তারপর অনেক কষ্টে ওকে খাইয়ে রেডি হয়ে ওকে নিয়ে বেরিয়ে গেল। ইউনিভার্সিটিতে যতক্ষণ থাকে স্নিগ্ধাও ততক্ষণ ওর সাথে থাকে। বেশি কিউট হওয়ার কারণে সবাই ওকে ভালোবাসে। আবার মাঝে মাঝে তন্ময়ের ছেলে তিশানের সাথে দেখা হলে তখন তো তার খুশি আর দেখে কে। পুরোটা সময় তারা খেলাধুলো আর মজায় মেতে থাকে। আজকের একটা সেমিনার ছিল, ওখান থেকে আবার তন্ময়ের বাসায় যেতেই হবে, তাই তাড়াতাড়ি সেমিনার শেষ করে গাড়িতে উঠে যাওয়া শুরু করলো। মাম্মাম আমরা কোথায় যাচ্ছি? তন্ময় আঙ্কেলদের বাসায় মা। ওয়াও, চলো তাহলে আরেকটা চকলেট কিনে দাও। এটা কিন্তু কোনো কথা ছিল না। তুমি তো তিশান ভাইয়ের জন্য কিছু নেবে না তাই না? তাই সেটা এক্ষুনি কেন? আমিও সাথে ফ্রি বলে হিহি করে হাসতে থাকলো। রুহি ভেবে পায় না এই মেয়ে তার পেটে কই দিয়ে আসলো। তারপর আর কি তিশান আর ওর জন্য চকলেট আর আইসক্রিম কিনে নিল, স্নিগ্ধাকে চকলেট দিল, তারপর চুপচাপ যেতে থাকলো। ওদের দেখে বাসার সবার মন ভালো হয়ে গেল। তিশান রুহিকে পেয়েই খুশি হয়ে গেল। রুমের মধ্যে গিয়ে সব টয় নিয়ে খেলা শুরু করলো। ওদের দুজনের খুশি দেখে বাসার সবার মন খুশি হয়ে গেল। রুহিও ওদের খুশি দেখে একটু হাসতে থাকলো। তন্ময়ের বাবার রুহির কাছে এসে বলল, তোমাকে বাংলাদেশে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট টিচার হিসেবে তারা চাচ্ছে। আই উইশ তুমি এবার তোমার দেশের মানুষের জন্য কাজ করবে। স্যার আমি বিডিতে ব্যাক করব না। রুহি মিনমিন করে বলল, তোমাকে যেতে হবে, এটা আমার অর্ডার। তোমার শিক্ষক হিসেবে রিকোয়েস্ট করছি। রুহি কি বলবে বুঝতে পারছে না। সিরহানের বাড়ি সকলে ড্রয়িং রুমে উপস্থিত। জিহানের বার্থডে উপলক্ষে সকলে একসাথে হয়েছে। সিরহানকে ফোন দিতে সে বলে আসতে দেরি হতে পারে, তাই তারা যেন অনুষ্ঠান শুরু করে। কিন্তু জিহানের এক কথা, সে তার চাচ্চুকে ছাড়া কিচ্ছু করবে না, তাই সিরহানকে তাড়াতাড়ি আসতে হলো। সে জিহানের জন্য আসিফকে বলে অনেক গিফটস আগেই আনকে এনেছিল। জিহানও তা পেয়ে খুশি হয়। সিরহান আসতে তার কোলে চড়ে বসে। তুমি আগে আসলে না কেন চাচ্চু? বিজি ছিলাম বাবা। ওকে। তারপর সবাই অনুষ্ঠান উপভোগ করতে লাগলো। জিহান সিরহানকে পেলে নিজের বাবা মাকেও ভুলে যায়। মাঝে মাঝে তার ঘরে গিয়েও ঘুমিয়ে থাকে। আজকেও খেয়ে দিয়ে সিরহানের সাথে চললো। বাসায় সবার সাথে সিরহান কথা বলার জন্য কোলে থাকতেই ঘুমিয়ে পড়েছে। জুহি নিতে চাইলেও তাকে নিতে দিল না। ঘরে গিয়ে বালিশের উপর শুয়ে দিল। জিহানের দিকে কতক্ষণ তাকিয়ে রইল। তার চোখটা হঠাৎ কেমন ভিজে উঠল, কিন্তু আবার নিজেকে সামলে নিল। আজ প্রায় 5 বছরের বেশি সময় ধরে সে নিজের রুমে যায় না। সেই গেস্ট হাউসেই রুমে থাকে। তার সমস্ত নিঃসঙ্গতার সাক্ষী এই ঘর। বাহিরের সমাজের কাছে হাইটাল হলেও নিজের কাছে সে ব্যর্থ। অত কিছু আর না ভেবে ফ্রেশ হতে চলে গেল। একেবারে গোসল করে বের হলো, তখনই একটা কল আসে। স্যার আপনার বাবা এখন অনেকটা সুস্থ, পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে বেশি সময় লাগবে না, কিন্তু বারবার ম্যাডামকে খুঁজছে। সিরহান কিছু না বলে চোখ বুজে একটা লম্বা শ্বাস ছাড়ল। সম্ভব না আসিফ। কিন্তু স্যার। আমি আসছি। বাবা তুমি হঠাৎ রুহিকে বিডিতে কেন পাঠাচ্ছ? কেন, সমস্যা কি? বাবা তুমি জানো রুহি সম্পর্কে, তারপরও এটা কেন করছো? ওর উপর কতটা মানসিক চাপ পড়বে বুঝতে পারছো? তন্ময় কথায় তাল মিলিয়ে তার বউ অন্তরাও বলল, হ্যাঁ বাবা, রুহি আপু এটা নিয়ে খুব ডিপ্রেশনে আছে, সে বিডিতে ব্যাক করতে চাচ্ছে না। বৌমা, সারা জীবন আমি আমার পরিবার থেকে দূরে, তাদেরকে সময় দিতে পারিনি। এক মুহূর্তের ভালো কোনো সময় নেই আমার তোমার শাশুড়ির সাথে। আমার ছেলের সাথেও আমার কোনো ভালো গল্প নেই, যেই গল্প আমি আবার নাতিকে শোনাবো। তন্ময়ের মা নিজে একা একা ওকে বড় করেছে,
রুহি আমার সবচেয়ে প্রিয় ছাত্রী। আমি চাই না সে কষ্টে থাকুক। আর স্নিগ্ধা, তার কি দোষ? রুহি আর সিরহানের অভিমানের ভিকটিম সে কেন হবে? রুহিরও যেমন স্নিগ্ধার উপর অধিকার আছে, সিরহানেরও আছে তার মেয়ের অধিকার। আমি চাই স্নিগ্ধা যাতে সুন্দর একটা জীবন পায়। এই দেশ ওকে লাক্সারি লাইফস্টাইল দিয়েছে, কিন্তু বাবার অভাব মেটাতে পারবে না। তাই আমার এ কাজ করা। তার কথায় তন্ময় আর অন্তরা একটু নরম হলো। তারা বুঝলো ব্যাপারটা। তারপর আবার তন্ময় বলল, কিন্তু তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছ। ওদের মেলাতে হলে তো রুহিকে অবশ্যই বরিশাল নিতে হবে। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। এর জন্য আমি প্ল্যান রেডি করে রেখেছি। মানে হলো রুহি এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাবে। যখন তার নির্ধারিত ক্লাসগুলো শেষ হবে এবং ইউএসএ ব্যাক করতে চাইবে, ঠিক সেই মুহূর্তে রুহির কাছে দুইটা অফার আসবে। প্রথমটা হলো তাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবে অফার করা হবে, আর দ্বিতীয়টা হলো বরিশাল শহরে উন্নত মানের বিজ্ঞান চর্চার জন্য একটা ল্যাব তৈরি করা হবে, আর তার জন্যই রুহি ওখানে থেকে যাবে। কিন্তু বাবা, রুহি এটাকে মানবেই বা কেন? অবশ্যই মানবে। আমি জানি তার নিজের দেশের প্রতি প্রবল ভালোবাসা, আর যেখানে তার জন্মভূমি, তার উন্নতির জন্য এই প্রকল্প। রুহি এ সুযোগ কোনোভাবে মিস করবে না। সে তার সর্বোচ্চ চেষ্টা করবে। তন্ময় আর অন্তরা দুজনে খুশি হয়ে গেল। তাকে লাফিয়ে জড়িয়ে ধরল। তখন অন্তরা বলল, কিন্তু বাবা, এই প্রজেক্টের জন্য তো অনেক বড় অ্যামাউন্টের টাকা দরকার হবে। এত টাকা কিভাবে আসবে? তুমি চিন্তা করো না মা, সিরহানি এটার ডোনার। আমার ওর বাবার সাথে আগেই কথা হয়েছে, এবং সে পরে সিরহানকে একটা ব্যাপারে বললে সেও রাজি হয়। যেহেতু সিরহান একজন শিক্ষিত মানুষ, তাই সে এটার গুরুত্ব বুঝতে পেরেছে। ওয়াও, তাহলে তো অনেক ভালোই হবে। রুহি আপু আর জিজু আবার এক হয়ে যাবে, আর স্নিগ্ধাও তার বাবাকে পাবে। তখন তন্ময় একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু এতে কি কাজ হবে? শিওর না, তবে চেষ্টা করতে হবে। তখন অন্তরা বলল, আচ্ছা, তোমার কথা বলো। আমি রুহি আপুর সাথে ফোন করে কথা বলি। তাকে তো আবার প্যাকিংয়ে হেল্প করতে হবে, তার জন্য কথা আছে। তারপর সে ওখান থেকে চলে গেল। মাম্মা, আমার বিটিতে কেন যাব? কাজ আছে মা। তুমি কি ওখানে গিয়ে আমাকে ভুলে যাবে? রুহি নিউজপেপার পড়া রেখে স্নিগ্ধার দিকে চোখ ছোট করে তাকালো। ইঁদুরের মতো তাকিয়ে আছো কেন? রুহি তো মুখ পুরো হাঁ হয়ে গেল। তোমাকে ভুলে যাব এটা কেন বললে? কতদিন তুমি আমাকে দেখবে না, কি খাবে না খাবে, ঠিক মতো ঘুমাও কি না, সেই সবেরও তো একটা ব্যাপার আছে, তাই না? কিন্তু আবার ওইখানে গিয়ে যদি কাজে চাপে আমাকে ভুলে যাও। রুহি মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি যেখানে যাব তোমাকে সেখানে নিয়ে যাব, বুঝেছো? তুমি নিলেও আমি যাব নাকি? আমি টিশান ভাইয়াকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা, তাহলে ছিনতাইকারীরা আমাকে তুলে নিয়ে যাক আর তুমি টিশানের কাছেই থাকো। একটু কাঁদো কাঁদো মুখ করে বলল, আচ্ছা যাব তো, শুধু ভয় কেন দেখাও? রুহি এবার হেসে মেয়েকে জড়িয়ে ধরল। হঠাৎই স্নিগ্ধা প্রশ্ন করল, আমার বাবা কোথায় মাম্মাম? রুহি এই মুহূর্তে এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। তুমি হঠাৎ বাবার কথা কেন বলছো মা? বলবো না। টিশান ভাইয়ার জন্য আঙ্কেল আছে, লিলি, জন, হ্যারি, ওদের জন্য ওদের বাবা আছে। আমার বাবা কোথায়? সবাই জিজ্ঞেস করে তো। মা শোনো, তোমার বাবা একটা ইম্পর্টেন্ট কাজে দেশের বাইরে থাকে। যখন আসবে তখন দেখবে, কেমন? কিন্তু এখন তো ফোন আছে, একটা কল কেন দেয় না? তুমি তো বলো টেকনোলজি এখন অনেক অ্যাডভান্স। আসলে হয়েছে কি, সে তো মাটির অনেক নিচে কাজ করে, তাই তার নেটওয়ার্ক ওখানে যায় না। আর ফোন নিলেও তোমার মিসের মতো তার স্যারও তোমার বাবাকে বকবে। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি সব। তারপর রুহির কোল থেকে নেমে খেলতে চায়। আর কত এমন মিথ্যা বলবি? রুহি চমকে গেল। পিছনের দিকে তাকিয়ে তন্ময় আর অন্তরাকে দেখে চমকে গেল। কিরে, তোরা এখন আমার বাড়িতে? কিছু কি হয়েছে?
না কিছু হয়নি। আগে আমার প্রশ্নের উত্তর দে, আর কত মিথ্যা বলবি? কিছু করার নেই, এটা চালিয়ে যেতে হবে। এখনো কেন রাগ পুষে রেখেছিস রুহি? সব ভুলে তোরা আবার এক হয়ে যা, অন্তত বাচ্চাটার কথা ভাব। ভাবার কিছু নেই তন্ময়, আমার লাইফে ওনার কোনো অস্তিত্ব নেই। আমি জাস্ট ওনাকে ভুলতে চাই, ব্যাস। এত বছরে অনেক তো চেষ্টা করলি, তাহলে পারলি কি? তার কথা শুনে রুহি কেঁদে দিল। 2 দিন হলো বিড়িতে এসেছে রুহি, তার জন্য বরাদ্দকৃত বাড়িতে সে উঠেছে। তার সাথে এক মেয়েকেও সাথে নিয়ে এসছে, যাকে সে আসার সময় রাস্তায় বসে কাঁদতে দেখে বাসায় নিয়ে এসেছে। মেয়েটার বয়স 18 হবে, কিন্তু কিসের জন্য রাস্তায় বসে কাঁদতেছিল তা বলেন। রুহির কাছে খাবার চেতে এসেছিল। ওকে দেখে রুহির খুব কষ্ট হলো। গায়ের রং ফর্সা, কিন্তু মনে হলো কয়েকদিন কিছু না খেয়ে রক্তশূন্যতায় আছে, একেবারে ফ্যাকাসে হয়ে গেছে। রুহি ওদের সাথে ওকেও যেতে বললে সে রাজি না, কিন্তু রুহির মনে হলো একা একটা মেয়েকে এভাবে রাস্তায় ছাড়বে না, তাই জোর করে নিয়ে এলো। কিন্তু শর্ত দিতে হয়েছে, সে শুধু শুধু কিছু টাকা নেবে না, কাজ দিতে হবে। রুহিও তার মেনে নিয়ে ওকে নিয়ে গেছে। কথায় কথায় জানতে পেরেছে ওর নাম নীলা। বান্ধবীর কাছ থেকে শুনেছে ঢাকা গেলেই নাকি টাকা ইনকাম করা যায়, তাই সৎ মায়ের অত্যাচারে রাতের আধারে পালিয়ে এসছে। হয়তো বাবা একটু চিন্তা করবে, কিন্তু আর কেউ না। আজকে ভোরের দিকে শহরে এসে উঠেছে, কিন্তু এসে এখন ভয় পাচ্ছে, তাই রাস্তায় বসে কাঁদছিল। তখনই রুহির সাথে দেখা হয়। দুজন মিলে পুরো বাড়ি সুন্দর করে সাজায়। কালকে থেকে আবার রুহির ক্লাস আছে। পরের দিন সকালে রুহি ভার্সিটিতে চলে যায়। সব শিক্ষকদের সাথে প্রথমে আলাপ করে ক্লাসের দিকে পা বাড়ায়। স্নিগ্ধাকে নীলার কাছে বাসায় রেখে দেয়। স্টুডেন্টরা রুহির সাথে খুব ভালোভাবে মিশেছে। অবশ্য রুহির এতে তৎপরতা ছিল বেশি, কারণ সে মনে করে ছাত্রছাত্রী যত কাছে যেতে পারবে তত তাড়াতাড়ি তারা তাকে আপন করে নেবে এবং তাকে বুঝতে পারবে। কখনো কোনো শিক্ষার্থীর সাথে রুড হওয়া উচিত নয়। সবগুলো ক্লাসের পর সময় মতো রুহি বাসায় চলে আসলো। নীলাকে শুধু স্নিগ্ধার সাথে টাইম স্পেন্ড করতে বলেছে, রান্না সে নিজেই করবে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়। রুহিরও যাওয়ার টাইম চলে আসে, কিন্তু তার মন চাচ্ছে দেশে আবার থেকে যেতে। তার ক্লাসের আর 1 সপ্তাহ আছে, তারপর তার চলে যেতে হবে। নীলার জন্য বেশি টেনশন হচ্ছে, ওকে কোথায় রাখবে, কি করবে এই নিয়ে। রুহি যাওয়ার ঠিক 2 দিন আগে তার কাছে ভিসি এলো এবং 2টো লেটার দিয়ে বলল, এখানে একটাই আছে তোমার রবিশাল ইউনিভার্সিটি জয়েনিং লেটার, আর একটা হলো সায়েন্স ল্যাব তৈরির জন্য। তোমাকে প্রশাসন থেকে চাচ্ছে তুমি যেন তাদের সাথে থেকে সবটা দেখো এবং ল্যাবের পুরোটা সামলাও। কিন্তু স্যার, আমার তো পরশু ইউএসএর ফ্লাইট। তুমি এদেশের মানুষ, তোমার জন্মভূমির এখন তোমাকে প্রয়োজন, আর তুমি তার সেবা না করে তোমার আয়েসের কথা ভাবছে। কিন্তু স্যার, আমি দেশে থাকতে চাচ্ছি না। আমার বলার কাজ আমি বলেছি, তারা নিজেরাই তোমাকে এইগুলো দিতে পারত, কিন্তু আমার থেকে দিল যেন তুমি আমার জন্য হলেও তাদের কথা রাখো। এখন পুরোটা ডিপেন্ড করে তোমার উপর। বলেই সে চলে গেল। রুহির এখানে থাকতে কোনো সমস্যা নেই, কিন্তু সে কোনোভাবেই সিরহানের মুখোমুখি হতে চাচ্ছে না, তাই থাকবে কি থাকবে না তার একটা দ্বিধায় আছে। রুহি বাসায় চলে আসলো, কিন্তু তার মাথায় শুধু ভিসি স্যারের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে তার দেশের জন্য কিছু করতে আবার সিরহানের থেকেও দূরে থাকতে চায়। যদিও অন্য কোনো জেলায় হতো তাহলে এত ভাবাভাবির দরকার ছিল না, কিন্তু যখন সবকিছু বরিশালেই, তখন সে একটু চিন্তায় আছে। শহর বেশি বড় না হওয়ার কারণে চলার পথে তাদের কোথাও না কোথাও দেখা হবে। তখন কি করবে রুহি, এই চিন্তায় শেষ। অবশেষে সিদ্ধান্ত নিল সে বাংলাদেশে থাকবে এবং বরিশালে যাবে। রুহি জানে না তার সিদ্ধান্ত ঠিক না ভুল, শুধু কেন যেন চাচ্ছে সে এখানে থেকে যাক না, তাই থেকে গেল। 2 দিন পর রুহি ঠিকই বরিশালে চলে গেল। তার জন্য ঠিক করা বাসায় উঠল। নীলার স্নিগ্ধা বেশি খুশি ছিল। ওদের খুশি দেখে রুহির সব চিন্তা দূরে সরে গেল। বেস্ট একটা সিদ্ধান্ত ছিল এখানে থাকা। কয়েকদিন যথারীতি রুহি ইউনিভার্সিটিতে ক্লাস নিল। আজকে বাসায় আসার পর রেস্ট নিতে গেলেই হঠাৎ কলিং বেল বাজে। নীলা চলে যায় দরজা খুলতে। দরজা খুলতেই সামনে 2টো লোককে দেখতে বেশ চমকে যায়। লোকগুলো ওর ব্যাপারে বুঝতে পেরে হাসি দিয়ে বলে, রুহি ম্যাডাম বাসায় আছে? হ্যাঁ, কিন্তু কে এসেছে নীলা? দরজায় তাকিয়ে ওনাদের দেখে বলে, ও, আপনারা এসে গেছেন।
ভেতরে আসুন। নীলা, ওনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। না না, কিছুর দরকার নেই, শুধু একটা সাইন দিলেই আমরা চলে যাব। কিসের সাইন? ওই আসলে বড় স্যার চাচ্ছেন যেন আপনি ল্যাবের চিফ হন, তার জন্য। আর স্যারের বাবা যা বলেন তা আমাদের স্যার তা করেই ছাড়ে, তাই আপনাকে ডিস্টার্ব করতে হচ্ছে। এটা কি জোর করে নাকি? সাইন না করলে কি হবে? সরি ম্যাম, এমন কথা বলবেন না, আমাদের জব চলে যাবে। ওনাদের কথার ধরন দেখে নীলার খুব হাসি পেল, কিন্তু নিজেকে যথাসম্ভব কন্ট্রোল করলো। তখন রুহি বলল, দেখুন, আমাকে জোর করা আমার পছন্দ নয়। আমি যা করি নিজের ইচ্ছায়, তাই আমি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছি। প্লিজ ম্যাডাম, এমন কিছু করবেন না। আপনি বোঝার চেষ্টা করেন, আপনাকে আমাদের প্রয়োজন। এটা আমাদের ড্রিম প্রজেক্ট। আপনি জানেন না এটার জন্য স্যারের কত স্বপ্ন। রুহি কিছুক্ষণ ভেবে ওনাদের কথায় রাজি হলো। ভেবেছে বুড়ো এক মানুষ শেষ বয়সে একটু ভালো কাজ করছে, এখানে তার বাধা দেওয়ার কিছু নেই। তাই তাদের এগ্রিমেন্টে সাইন করে দিল এবং বলে দিল কালকে তাদের অফিসে গিয়ে পুরো কাজের ডিটেলস তাদের সাথে শেয়ার করবে। ওই লোকগুলো চলে গেল। পরের দিন দুপুরে ইউনিভার্সিটির সব কাজ শেষ করে যেখানে ল্যাব তৈরি করা হবে সেখানে গেল। ওখানে সবকিছু দেখে বোর্ড মিটিং ডাকা হয়েছে, সেখানে গেল। বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে রুহির পা আটকে গেল। ড্রাইভারকে বলল, আপনি এখানে কেন নিয়ে আসলেন? কি যে বলেন ম্যাডাম, এখানেই তো মিটিং হবে। স্যার যেহেতু খুব বিজি, তাই তার অফিসেই আপনাকে ডাকলো। অফিস? হ্যাঁ, মেয়রের অফিসেই ডাকলো। এটা একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট কিনা, এখানে বড় স্যার মানে তার বাবাও আছে। রুহির হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়, তরতর করে শুধু ঘামছে। শাড়ির আঁচল দিয়ে বারবার মোছার চেষ্টা করলেও তা বৃথা যাচ্ছে। এখান থেকে পালাতে পারলে ভালো হতো। রুহিকে এমন অস্বাভাবিক আচরণ করতে দেখে ড্রাইভার তাকে বলে, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি একটু পানি দিতে পারবেন আমাকে? ভেতরে চলুন, ঠান্ডা পানি দিচ্ছে। না চাইতেও রুহি ওনার সাথে ভেতরে চলে গেল। এসির মধ্যে সে ঠান্ডা গরমের মিশ্রণে কিছুটা কাঁপাকাঁপির অবস্থা। ওকে একটা চেয়ারে বসিয়ে ড্রাইভার লোকটা পানি আনতে গেল। আবার এসে পানি এনে ওর হাতে গিয়ে কোথাও একটা ছুটে গেল। রুহি একটু পানি খেয়ে গ্লাসটা হাতে নিয়ে বসে আছে। ড্রাইভার সিরহানের কেবিনে গিয়ে বলল, স্যার ওই ম্যাডাম এসেছে, কিন্তু সে হয়তো অসুস্থ। আপনি একবার আসবেন নাকি? আর দরকার পড়লে ডাক্তার ডাকলেন। কি বলছো তুমি? আগে কেন বলনি তুমি উনি অসুস্থ? উনি আমার গেস্ট ভুলে গেলে? আমি তো তোমাকে পরে দেখে নিচ্ছি। বলেই সে চলে গেল। দরজার বাহিরে কয়েক পা হেঁটেই তার পা থমকে গেল। এখন যা দেখছে তার জন্য মোটেও সে প্রস্তুত না। কিছুতেই যেন সিরহানের বিশ্বাস হচ্ছে না। তার পা যেন সামনে আগাচ্ছে না। কয়েকটা পদচিহ্ন যেন কয়েক বছর পার করেছে এমন মনে হলো। রুহি অস্থির হয়ে এদিক ওদিক তাকিয়ে সামনে তাকালো। তার হার্টবিট মিস হওয়ার উপক্রম। জোরে জোরে শ্বাস উঠানামা করছে। এসির বাতাসে সে আবারও ঘামতে লাগলো। কোনো মতে উঠে দাঁড়ালো। ততক্ষণে সিরহান তার সামনে দাঁড়ানো। রুহির হাত থেকে গ্লাসটা নিচে পড়ে গেল। সাথে সাথে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। কাল বিলম্ব না করে সিরহান তাকে এক হাতে ধরে নেয়। মনে মনে বলে, এক বাচ্চার মা হয়ে গেছে, এখনো নিজেকে সামলাতে পারে না। ডাক্তার রুহিকে দেখে বলল, নাও, সি ইজ ফাইন। একটু মানসিক চাপের জন্য জ্ঞান হারিয়েছি। সিরহান তার কথা শুনে বলল, জ্ঞান কখন ফিরবে? এই তো কিছুক্ষণের মধ্যে ফিরে যাবে। আমি যা যা ওষুধ দিচ্ছি তা এনে খাওয়াবেন। উনি একটু দুর্বল। ওকে ডক্টর। বাই দ্য ওয়ে, হু ইজ সি? শি ইজ মাই ওয়াইফ। হোয়াট? কিন্তু উনি এত চিন্তায় কেন? আপনি আপনার স্ত্রীর খবরটুকু রাখতে পারেন না? এতটাই ব্যস্ত আপনি? সরি ডক্টর। ওকে, এরপর থেকে দেখে রাখবেন। তারপর চলে যেতে যেতে নিজে নিজে বলল, কি দিনকাল পড়লো, মানুষ টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের লাইফ পার্টনারের খবর রাখতে পারে না। সিরহান তার কথা শুনল, কিন্তু কিচ্ছু বলল না। সিরহান রুহির দিকে তাকিয়ে আছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না রুহি তার সামনে আছে। অফিসের কাউকেই এই রুমে আসতে দেয়নি। যা কিছু হ্যান্ডেল করায় আসিফই সামলে নেবে। আজকে রুহির থেকে সব প্রশ্নের উত্তর না নিয়ে কোথাও ছাড়ছে না। সিরহান খুব গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। যেন পলক ফেললেই রুহি কিছু না বুঝলেও রুহি উধাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর রুহি টিপ টিপ করে চোখ খুলল। প্রথমে আশেপাশে তাকিয়ে কিছু না বুঝলেও একটুর পর সব মনে পড়ল। তখন লাফতে উঠল। সিরহানকে পাশে দেখতেই দৌড়ে চলে যেতে শুরু করলো।
সিরহানও তাড়াতাড়ি এসে পেছন থেকে হাত টান দিয়ে দেওয়ালের সাথে রুহিকে চেপে ধরল। দুজনের মধ্যেই হয়তো মাইক্রো সেন্টিমিটার দূরত্ব। রুহির কপালে সিরহান নিজের কপাল ঠেকিয়ে রাখল। দুজনেই চোখ বন্ধ করে শ্বাস নিতে থাকে। একে অন্যের মুখের উপর তাদের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। এমন সিচুয়েশনে রুহির ভীষণ কান্না পাচ্ছে। সে কিছুতেই সিরহানের মুখোমুখি হতে চায়নি, কিন্তু ভাগ্যের জোরে হয়ে গেছে। রুহি অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছে। সিরহানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু তাতে বিশেষ কিছু হচ্ছে না। সিরহানের পুরুষালী শক্তির কাছে হার মেনেই নিল। তারপর নিজেই শান্ত হয়ে গেল। সিরহান তার কানের কাছে মুখ নিয়ে বলল, ব্যাস এইটুকুতেই সব হম্বিতম্বি শেষ। সিরহানের এই ঠান্ডা মাথায় কথাতে রুহির হাড় হিম হবার পালা। ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এতদিন পরেও দেখা হয়ে নিজের স্বামীর সামনে দুর্বলতা প্রকাশ করতে চায়নি, কিন্তু নিজেকে ধরে রাখতে পারেনি। ভাঙা কণ্ঠে বলল, আমাকে যেতে দিন প্লিজ, আমি আর কোনো দিনও আপনার সামনে আসবো না। রুহির এমন কথায় সিরহানের চোখ দিয়ে কয়েক ফোঁটা পাবি পড়ল। তার সেসব রুহির চুলের মধ্যেই মিলিয়ে গেল। সিরহানও আর দুর্বলতা রুহিকে দেখাতে চায় না। শত হলেও পুরুষ তো। কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করল, আমার বেবি কোথায়? আমি তাকে দেখতে চাই। না, আপনি কখনো তাকে পাবেন না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার থেকে ওকে দূরে রাখার। এত বছর আপনি ওর কাছে বিজি মানুষ ছিলেন, যে পরিবার রেখে বিদেশে থাকে, সারা জীবনেই তাই থাকবে। আপনার বা আপনার পরিবারের ছায়া আমি ওর উপর পড়তে দিব না। রুহির গলা থেকে মুখ তুলে রুহির দিকে তাকায়। চোখে মুখে আগুন জ্বলছে সিরহানি। রুহি তাকে এমন দেখে ভয় পায়, কিন্তু প্রকাশ করে না। তোমার সাহস খুব বেড়েছে তাই না? আমাকে আমার বেবির থেকে আলাদা করতে চাইছো। দরকার পড়লে আমি আমার বেবিকে ফিরে পাওয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তোমাকে জেলের ভাত খাওয়াবো, তারপরও আমার বাচ্চা আমার চাই। রুহি সিরহানের কথা শুনে কান্না ভেজা চোখে তার দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলছে, এত বছর পর দেখা মেয়র সাহেব, একবারের জন্য জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি? আপনি শুধু আপনার বাচ্চার কথাই বলে যাচ্ছেন। আপনার কাছে আমি শুধু বাচ্চা জন্ম দেওয়ার মেশিন ছাড়া কিছুই নই। 5 বছর আগেও ঠিক বাচ্চার দাবি নিয়ে এসেছিলেন, আর আজও আমাকে জেলে পাঠাতেও আপনার বাঁধবে না। আমি কি এতটাই অযোগ্য বস্তু আপনার জন্য? রুহি চোখের দিকে তাকিয়ে সিরহান যেন ওর মনের কথা বুঝতে পারল। সেও মনে মনে বলে থাকে, আমি জানি তুমি কত হার্ট হয়েছ আমার কথায়, কিন্তু আমার এছাড়া উপায় ছিল। আমার তোমাদের দুজনকেই চাই। এক হারিয়ে খুঁজে পেয়েছি, আর কোথাও যেতে দিব না। প্লিজ আমাকে মাফ করে দাও। আই এম সরি মহারানী। রুহির ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, এই ভুল করতে যাবেন না। আপনি আমার সাথে জিতবেন না। ও ছোট বাচ্চা, আদালত ওকে আমাকেই দেবে। মানি ইজ পাওয়ার সুইটহার্ট। পুরো পৃথিবীকে দেখাবো যে আমি আমার বাচ্চার জন্য ঠিক কি করতে পারি। রুহিও পাল্টা জবাব দিয়ে বলে, আই হ্যাভ অলসো মানি। আমিও দেখে নিব আপনি কিভাবে ওকে আমার কাছ থেকে কেড়ে নেন। ওকে আমি এমন জায়গায় রাখবো যেন আপনি ওকে কেন ওর ছায়াকেও খুঁজে না পান। ইটস মাই প্রমিস। রুহিকে ছেড়ে দিয়ে একটু বাঁকা হেসে বলে, সরি মাই মিসেস। পৃথিবীর যে প্রান্তেই তুমি ওকে রাখো না কেন, আমার থেকে লুকিয়ে রাখতে পারবে না। হঠাৎ করেই রুহি খুব মেজাজ ছাড়ালো। চিৎকার দিয়ে বলল, আপনি কখনো আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারবেন না। আপনি তো পারবেন না, নিতে হলে আমার লাশের ওপর থেকে নিতে হবে। এতদিন কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, কোথায় ছিলেন যখন আমি প্রেগন্যান্সির সময় রাতের পর রাত আপনার সঙ্গ পাওয়ার জন্য কেঁদেছি? এই চোখের জল মোছার জন্য তো তখন কেউ ছিল না। সময় মেয়েরা তার স্বামীকে চায়, আর আমি সারা দিন কাজ করে রাতের বেলায় গুমড়ে মরতাম। আপনার কথা ভেবে কত যে চোখের পানি ঝরেছে তা শুধু ওই এক আল্লাহ জানে। তখন কোথায় ছিলেন আপনি? আপনি তো সুখেই ছিলেন। এখানে একবারও আমার খোঁজ নিয়েছিলেন? একবারও জানতে চেয়েছেন আমি কেমন আছি? আপনি শুধু সব সময় নিজের স্বার্থটা দেখেছেন। অপরদিকে মানুষটা যে আপনার জন্য আজ এতগুলো বছর ধরে কষ্ট পাচ্ছে তা একবারও রেখেছেন মনে? আপনি এত স্বার্থপর কেন মেয়র সাহেব? বলেই কান্নায় ভেঙে পড়ে ফ্লোরে বসে পড়ে। সিরহানও কিছু বলে না। চোখের পানিটা আড়াল করার জন্য পিছনের দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর রুহি সামনে হাঁটু ভেঙে বসে পড়ে। ওর হাতে হাত রেখে বলে, 5 বছর আগে বলেছিলাম রুহি, আজকে আবারও বলছি, আমাকে ক্ষমা করে দাও।
তোমরা ছাড়া আমি ভালো নেই। এত দিনের একটা দিন রাতও নেই যে তোমার কথা আমার মনে পড়েনি। তুমি আমার বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি। আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। সেই স্কুল থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো তোমার সামনে এক্সপোজ করতে পারিনি। তুমি ছাড়া বুকের এই বাঁ পাশের যন্ত্রটাই খুব ব্যথা করে। এই ব্যথা সারাবার জন্য কোনো কার্ডিওলজিস্ট এই পৃথিবীতে নেই। মাই ওয়াইফ ইজ মাই ডক্টর মহারানী। প্লিজ ছেড়ে যেও না আর রুহি, বাঁচতে পারবো না। ভেতরে রক্তক্ষরণ যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতে। তুমি ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। প্লিজ কাম ব্যাক ইন মাই লাইফ। আমার পুরো পরিবার তোমার অপেক্ষায় আছি। আমরা আবার নতুন করে সব শুরু করব। এত বছর সব খারাপ কোনো স্বপ্ন ভেবে ভুলে যাব। আমাকে আমার মেয়ের থেকে আলাদা করো না রুহি। আমি মরে যাব তোমাকে ছাড়া, আমার মেয়েকে ছাড়া। এত মানুষের মধ্যে থাকলেও দিন শেষে আমি একটা রুহি। রুহি কি বলবে ভেবে পায় না। সিরহান চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে কেমন আছে, কিন্তু পুরনো কথাগুলো বারবার মনে পড়ে। তাই সে সিরহানের হাত ছেড়ে দেয়। প্লিজ শিরহান, আমাকে যেতে দিন, আমার মেয়ে একা আছে। শি ইজ অলসো মাই ডটার। প্লিজ রুহি, আমাকে ওর থেকে আলাদা করো না। কান্না করতে করতে রুহি আবার বলল, আমি পেছনের কিছু ভুলতে পারছি না শিরহান। অতীত আবার পিছু ছাড়ছে না। প্লিজ আমাকে জোর করবেন না। এভাবে বলো না প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেব। আমার জীবন দিয়ে হলেও সব আগের মতো করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তবুও প্লিজ আমাকে ছেড়ে যেও না। তোমরা আবার হারিয়ে গেলে আমি বাঁচতে পারবো না। অতীতের সব ভুল আমি শুধরে নিতে চাই। সিরহানের কথা শুনে রুহি আবারও কান্নায় ভেঙে পড়ে। সিরহান বুঝতে পারে রুহি তার কথায় বিশ্বাস খুঁজে পাচ্ছে না, তাই আবারও বলতে শুরু করে, প্লিজ জান, ট্রাস্ট মি। আমি আগের বছরগুলো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আগামীর দিনগুলো আরও বেশি সুন্দর করার চেষ্টা করব। প্লিজ ফিরে চলো রুহি। রুহি উঠে দাঁড়িয়ে বলে, মাফ করবেন আপনি, এ জীবনে আর আমাদের এক হওয়া সম্ভব না। বলেই চলে যেতে নিলে সিরহান হাত ধরে বাধা দেয়। একদিন তোমার থেকে অনেক দূরে চলে যাব, তখন হাজারো চাইলেও তুমি আমাকে পাবে না। আল্লাহ হাফেজ। বলেই ওর হাত ছেড়ে দিল। রুহি কয়েক পলক তার দিকে তাকিয়ে চোখ মুছে চলে গেল। সিরহান চুল খামচে ধরে সোফায় বসে পড়ল। রুহি চলে যাওয়ার কিছুক্ষণ পর সে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রুহি বাসায় এসে নিজেকে সামলে স্নিগ্ধার সাথে গল্প করতে লাগলো আর তাকে খাইয়ে দিতে লাগলো। টিভিতে চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা নিউজের চ্যানেল এসে চোখ আটকে গেল। নিউজটাতে দেখে রুহির হাত পা কাঁপতে কাঁপতে স্নিগ্ধার খাবার পড়ে যায়। পুরো লাইভ টেলিকাস্ট হচ্ছে। মেশিন দিয়ে সিরহানের গাড়ি উপরে তোলা হচ্ছে, তার মধ্যে সিরহানও আছে। তবে তার কোনো সেন্স নেই। হাজার হাজার মানুষ ওখানে ভরে গেছে। এরপর তাকে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হলো। অ্যাক্সিডেন্টের সময় যারা উপস্থিত ছিল তাদের সকলের মতো সিরহানও তখন খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা মালবাহী বড় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে। প্রথমে কেউ বুঝতে পারছিল কে হতে পারে, কিন্তু একজন গাড়ির উল্টো পড়ার সময় সিরহানের মুখটা দেখে নেয়। তারপর থেকে সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ে। রুহি কী করবে বুঝতে পারছে না। ভেতরে থেকে শুধু কান্না আসছে। বারবার তার মন একটাই কথা বলছে, আর সেটা হলো তার জন্যই সিরহানের এই অবস্থা। সে তখন যদি ওভাবে না আসতো তাহলে এমন হতো না। মনে মনে নিজেকে কয়েকবার খুনি বলতেও দ্বিধা করল না। লীলা ওর ব্যাপারটা কিছুটা বুঝতে পেরেছে। স্নিগ্ধাকে বিভিন্ন টয় দিয়ে অন্য রুমে পাঠিয়ে দেয়। তারপর রুহির কাছে এসে বলে, আপু, আপনি এমন করছেন কেন? আপনি কি তাকে চেনেন? রুহি কান্না ভেজা কণ্ঠে বলে, উনি স্নিগ্ধার বাবা নীলা। উনি আমার জন্য এমন করেছে। আমি এসবের জন্য দায়ী। আমি ওনাকে খুন করেছি নীলা। ওর কথা শুনে নীলা চমকে উঠল। চমকাচমকি বাদ দিয়ে রুহিকে বলল, আপনাদের মধ্যে কি হয়েছে তা আমি জানি না, কিন্তু বড় কিছু হয়েছে বুঝতে পারছি। তাই আপনাকে বলছি, স্নিগ্ধাকে নিয়ে আপনার ওনার কাছে যাওয়া উচিত। এখনো আপনি যদি ইগো নিয়ে বসে থাকেন তাহলে আপনাদেরই ক্ষতি বেশি। নীলার কথা শুনে রুহি উঠে দাঁড়ালো। সে ঠিক হলো স্নিগ্ধাকে নিয়ে ওখানে যাবে। অনেক কথা উঠবে, কিন্তু সব সামলে নিতে পারবে। তাই তারা এক কাপড়েই বাসা থেকে 3 জন বেরিয়ে গেল। বড় প্রাইভেট হসপিটালের ভিআইপি কেবিনে সিরহান আছে। পরিবারের লোক, ডাক্তার, নার্স ছাড়া কেউ ওখানে যেতে পারে না।
তারা দলে লোকেদের ধারণা বিরোধী দল ইচ্ছে করে এই অ্যাক্সিডেন্ট করিয়েছে, তাই ভিআইপি পুরো এরিয়া নিরাপত্তা বাহিনী দিয়ে ঘেরাও করা। বাইরে সংবাদকর্মীদের উপচে পড়া ভিড়, প্রতি মুহূর্তে আপডেট তারা চায়। সিরহানের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ভিআইপি এরিয়ায় গেটের সামনে রুহিরা দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কোনোভাবে ভিতরে যেতে দিচ্ছে না। রুহি কান্নাকাটিতে লাভ হচ্ছে না। রুহি বারবার বলছে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।